This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজকে শুনানির প্রথম দিন, আর প্রথম দিনই আসানসোলে এসআইআর কেন্দ্রে অশান্তি, দু দলের বচসা। ব্যারাকপুরে আবার শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙার ছবি, তদারকিতে তৃণমূল নেতা। অন্যদিকে শিলিগুড়িতে এসআইআর সহায়তায় যুযুধান দুই পক্ষের ক্যাম্প। দেখুন ছবিগুলো। এসআইআরের শুনানি কেন্দ্রের সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুলের সামনে দু দলের বচসা, এক পক্ষ তেড়ে গেল অপর পক্ষের দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগও উঠেছে। আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর হয়েছে, ক্যাম্প ভাঙচুর হয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, শুনানিতে আসা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে বিজেপি। স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয় যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ব্যারাকপুরে আবার শুনানি কেন্দ্রে নিয়ম ভাঙলেন তৃণমূল নেতা। পানপুরে ব্যারাকপুর একের বিডিও অফিসে উঁকি ঝুঁকি মারতে দেখা গেল তৃণমূলের নৈহাটির ১ নম্বর ব্লকের সভাপতিকে, তাও ব্যারাকপুরের একের বিডিওর সামনেই। এই নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্ট। পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে। যদিও তৃণমূল নেতার দাবি, শুনানিতে কারো অসুবিধা হচ্ছে কিনা সেটাই দেখতে গিয়েছিলেন। তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না? আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না? আর দেখভাল আছে, তারপরে কাগজপত্র ছিল না, সেগুলো দেখ। আমি তো ভেতরে ঢুকানো যায়নি, তো অফিসের ভিতরে যায়নি তো। বিডিও কিন্তু অন্য কথা বলছেন। তার বক্তব্য, তৃণমূল নেতা এসেছিলেন পথশ্রী প্রকল্প নিয়ে কথা বলতে। অফিস, হ্যাঁ, আমার ভিডিও অফিসে হিয়ারিং হয়েছে, উনি পথশ্রীর ব্যাপারে এসে কথা বলছিলেন। আমার এখানে তো নেই, আমি যখন উনি সকালে এসে প্রধানের সাথে উনি কথা উনি পথশ্রীর ব্যাপারে কথা বলছিলেন। অন্যদিকে শিলিগুড়ির এসডিও অফিসে দেখা গেল শুনানি কেন্দ্রের সামনে মুখোমুখি তৃণমূল ও বিজেপির ক্যাম্প। ভোটারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ক্যাম্প করছে যুযুধান দুই পক্ষই। বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। একদিকে আছেন তৃণমূলের নেত্রীরা, অন্যদিকে ওপাশে আছেন বিধায়ক শঙ্কর ঘোষ। যারা হিয়ারিং এ যাদের নাম এসছে তাদেরকে সহযোগিতা করা, এবং তার পাশাপাশি যে কথাটা বারবার করে বলা হয়েছে যে সিএতে আবেদন করার, সে সম্পর্কেও মানুষকে অভিহিত করা। এটা গণতন্ত্রের উপর প্রহসনের একটা যুদ্ধ আমরা বলবো, মানুষকে হয়রান করার একটা পদ্ধতি বলবো, এবং এর জন্য দায়ী আমাদের অবশ্যই নির্বাচন কমিশন, যারা হচ্ছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে। তৃণমূল নেত্রী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটারদের হয়রান করার অভিযোগ তুলছেন, তখন শুনানি শেষে তাঁর দলের নেতাই কি বলছেন একবার শুনুন। সঙ্গে যদি ভালোভাবে কথা বলেন, স্যাটিসফাই করে দেন আমাকে, তাহলে আমি হয়রানি কেন বলবো? আপনারা বলেছেন খসড়া ভোটার তালিকায় যাদের নাম উঠেছে, যদি মেজর কোনো প্রবলেম না থাকে তাহলে কারণ নামে কাটা যাবে না। কমিশনের ভূমিকায় খুশি? অবশ্যই। সব মিলিয়ে এসআইআর এর শুনানির প্রথম দিনই এক কথায় ঘটনাবহুল। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, অনন্ত চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা। এসআইআর বড় বালাই, বুঝলেন তো? তালিকায় নাম রাখতে অসুস্থ শরীরের শুনানি কেন্দ্রে আসতে হলো অ্যাম্বুলেন্সেও, কোথাও লাইনে অশীতিপররা, কাউকে ছুটে আসতে হলো সেই ১,৫০০ কিলোমিটার দূর থেকে। কেউ এলেন অ্যাম্বুলেন্সে, কাউকে আনা হয়েছে ধরাধরি করে, কেউ চোখের অস্ত্রোপচার করে এই লাইনে, কেউ আবার তড়িঘড়ি ছুটে এসেছেন চেন্নাই থেকে। এসআইআর এর শুনানি শুরুর প্রথম দিনেই উঠে এলো এরকমই টুকরো টুকরো কিছু ছবি। শুনানিতে ডাক পড়তেই নামবাদের ভয়ে এসআইআর শুনানির লাইনে অশীতিপররা। বয়সের ভারে নুইয়ে গেছেন ৮১ বছরের বৃদ্ধা সাবিত্রী মজুমদার, তিনিও দাঁড়িয়েছেন লাইনে। আর কার্ড করতে, হ্যাঁ তাই না? ভোটার কার্ড, এসআইআর এর জন্য। ভোটার কার্ড আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট দিয়েছি। কত বয়স হলো? অনেক। হ্যাঁ, 81। ফুলবাগানের সুরাকন্যা বিদ্যালয়ে কষ্ট সহ্য করেও অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে ৭৩ বছর বয়সী স্বপ্না ঘোষ।
73 বছর বয়সী স্বপ্না ঘোষ তিনি চলাফেরায় প্রায় অক্ষম, কিন্তু শুনানিতে তাকে আসতে হয়েছে এই অবস্থাতেই, এবং সেজন্য তাকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করতে হয়েছে পরিবারের সদস্যকে। চলাফেরার অক্ষমতার জন্যই কি অ্যাম্বুলেন্সে আসতে হয়েছে? হ্যাঁ, চলাফেরার অক্ষমতার জন্য অ্যাম্বুলেন্স আসতে হয়েছে। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকে আবার দেখা গেল চোখের অস্ত্রোপচার করিয়েই লাইনে, এখনো চলছে চিকিৎসা, তবুও তালিকায় নাম তুলতে হাজির শুনানিতে। কালো চশমা পরেই দাঁড়িয়েছেন এসআইআর লাইনে। এই যে চোখ কাটিয়েছি, কবে কাটিয়েছেন? আর 4 দিন হলো। ওই যে ভোটের সব হচ্ছে কি ভুল আছে বলছে, ইয়ে করতে হবে। এই যে আসা যাওয়া কিরকম কষ্ট, এর ভালো লাগেনি। তালিকায় নাম রাখতে চেন্নাই থেকে বারাসতে কমিশনের নোটিশ পেয়ে 1,500 কিলোমিটার পাড়ি, বাড়তি টাকা বিমান ভাড়া দিয়ে আসতে হয়েছে। দাবি চেন্নাইয়ের কর্মরত অনিন্দিতা মুখোপাধ্যায়ের। হঠাৎ করে ছুটে আসতে হলো, ছুটি নিয়ে আসতে হলো, এইগুলো ম্যানেজ করতে হলো। সে তো নিয়ে আসতেই হলো, মানে ভগবানের কৃপায় আমি টিকিটটাও পেয়ে গেছি ফ্লাইটে। তো ফ্লাইটে করে মানে একদম সকালবেলায় ডিসাইড করলাম আমি চলে যাব, তো রাত্রিবেলায় ফ্লাইটে চলে এসেছি। সূত্রের খবর, প্রথম পর্যায়ে শুনানি হচ্ছে প্রায় 32 লক্ষ ভোটারের। মূলত নো ম্যাপিং, ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ। চাওয়া হয়েছে যাবতীয় নথি। শুনানি কেন্দ্রে প্রথমে সই সংগ্রহ করা হচ্ছে ভোটারদের, তারপরে ছবি তুলে আপলোড করা হচ্ছে কমিশনের পোর্টালে। মিলিয়ে দেখা হচ্ছে সই বা ছবি সেই ভোটারেরই কিনা। আপলোড করা হচ্ছে ভোটারের দেওয়া নথিও। সেই সব যাচাই করে রিপোর্ট দেবেন জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো একটা বড় খবর, সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব, হাতে সার্টিফিকেট, আর এবার ভোটাধিকার পাওয়ার পালা, যা সম্ভব হতে চলেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে। ভোটার তালিকায় নাম তুলতে বিবেচনা করা হবে সিএএ সার্টিফিকেটকে, যার ফলে অনেকটাই নিশ্চিন্ত এখন মতুয়াগড়। ভোটের আগে স্বস্তিতে বিজেপি, আর তৃণমূল অবশ্য একে ওই খুড়োর কলের সঙ্গে তুলনা করছে। নির্বাচন কমিশন অনেকটা সহজ করল। ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য সিএএ সার্টিফিকেট, অর্থাৎ নতুন করে যারা ভোটার তালিকায় নাম তুলতে আবেদন করবেন তারা নথি হিসেবে দিতে পারবেন সিএএ সার্টিফিকেট। নির্বাচন কমিশনের এই ঘোষণায় মতুয়া উদ্বাস্তুদের দুশ্চিন্তা এক ধাক্কায় অনেকটাই উধাও। এটা তো মহা খুশি, এর চেয়ে খুশি আর জীবনে আমার মনে হয় আর কিছু হয় না। একটা নাগরিকত্ব পাওয়া মানে সমস্ত গ্লানি থেকে মুক্ত হওয়া। এসআইআর আবহে অনেক আবেদনকারী পেয়েছেন নাগরিকত্বের সার্টিফিকেট। নির্বাচন কমিশন জানিয়েছে, সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ফর্ম 6 পূরণ করে ভোটার লিস্টে নাম তোলা যাবে। আর যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা ফর্ম 6 পূরণ করে সার্টিফিকেটের স্ক্যান তার সঙ্গে অ্যাটাচ করে দেবেন। সহজ হলো এবং নিশ্চিন্ত হতে পারলো যে সিএ থাকলে সে নাগরিকত্ব যেমন পেল, ভোটার লিস্টেও তার নামটা উঠে যাবে। 2024 লোকসভা ভোটের আগে গোটা দেশ জুড়ে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। নাগরিকত্বের জন্য আবেদন জানাতে তৎপরতা তারপর থেকেই বাড়তে থাকে। এসআইআর আবহে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের উদ্যোগে বিভিন্ন জায়গায় শুরু হয় সিএএ ক্যাম্প। আবেদন শুনানি শেষে কেউ কেউ সার্টিফিকেটও পেয়েছেন, কিন্তু তারা ধন্দে ছিলেন ওই সার্টিফিকেট ভোটার তালিকায় নাম তুলতে গ্রাহ্য হবে কিনা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6-এ আবেদন করা যাবে। এটা এই শ্রেণীর মানুষ, অর্থাৎ এই উদ্বাস্তু মতুয়া এবং সাধারণ যারা মানুষ রয়েছে হিন্দুরা, তাদের মানে পূর্ণ স্বাধীনতাটা এখন পেল। প্রায় 70,000 মানুষ ইয়েতে আবেদন করেছেন, তাদের সার্টিফিকেটও ইস্যু হয়েছে এবং তাদের প্রত্যেকের ভোটার তালিকায় নাম থাকবে। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের জন্য একমাত্র বিজেপি রয়েছে এবং হিমালয়ের মতো। তৃণমূলের দাবি, কমিশন এমন সিদ্ধান্ত নিলেও মতুয়াদের বড় অংশ তো বিষ ভাও জলে। এটা একটা খুড়োর কল। একদিকে 2014 সালের পরে যারা এসেছেন তারা এমনিতেই সিএ এর জন্য এলিজিবল হবেন না। বলা হচ্ছে যে যারা সিএ পেয়েছেন তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তাদের তো 6 নম্বর ফর্মের প্রয়োজন নেই, তাদের তো নাম অলরেডি লিস্টে রয়েছে, তাদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন নাম তুলতে লাগে 6 নম্বর ফর্ম। এবার সিএএ এর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারাও এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবে। এর ফলে মতুয়াদের ভোটার তালিকায় নাম তোলার রাস্তাটা খানিকটা সহজ হয়ে গেল বলে অনেকেই মনে করছেন। দীপঙ্কর দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। বিএলওর অন্তর্ধান, আর সেই অন্তর্ধানের নেপথ্যে ঋণের গল্প। কাটোয়ার বিএলও নিখোঁজ হওয়া নিয়ে পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। লক্ষাধিক টাকা ধার করে উধাও এই কাটোয়ার বিএলও। পুলিশের রিপোর্ট থেকে বলল কমিশন। এদিকে ফের বিএলওর অস্বাভাবিক মৃত্যু, এবার ঘটনাস্থল চোপড়া। একটা
একটা ছেলে একটা মেয়ে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে ফের বিএলওর মৃত্যু। চোপড়ায় বিএলওর অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের দাবিতে শোরগোল। বাড়ি থেকে উদ্ধার হয় চোপড়া বিধানসভার 78 নম্বর বুথের বিএলও বিপিন তপ্পর দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজ নিয়ে চাপে ছিলেন, আর তার থেকেই নাকি চরম সিদ্ধান্ত। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে করছে তখন প্রথমে তো ঠিকঠাক ছিল, পরে শক হয়ে গেছে। মৃত বিএলওর বাড়িতে যান মন্ত্রী গোলাম রাব্বানি। 29 জন বিএলও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এবং প্রত্যেকে লিখিতভাবে বা তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তারা সবাই বলেছে এসআইআর এর চাপ এবং মানসিক চাপ নিতে না পেরে তারা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা আত্মঘাতী হয়েছে। যদি এ রাজ্যে মারা যায় বিএলও, অন্য রাজ্যে কেন মারা যাচ্ছে না? অন্য রাজ্যে সেম এসআইআর হচ্ছে, সেম ক্রাইটেরিয়া, কোনো পার্থক্য নেই। তার মানে কি প্রবলেমটা বাংলায় আছে? বাংলার মুখ্যমন্ত্রী যে চাপ তৈরি করেছে সেই চাপের ফলে মারা গেছে এরা। কিন্তু কাটোয়ার বিএলও আবার উধাও অন্য কারণে। লক্ষাধিক টাকা ধার করে নাকি উধাও হয়ে গেছেন কাটোয়ার 23 নম্বর বুথের বিএলও। মঙ্গলবার থেকে খোঁজ নেই বিএলও অমিত কুমার মণ্ডলের। তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। এই ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেন নির্বাচন কমিশন, আর তাতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কাটোয়ার বিএলও যখন নিখোঁজ এবং সেই নিখোঁজের বিষয়ে সরাসরি বিএলও অধিকার মঞ্চ থেকে এসে কমিশনের পক্ষে অভিযোগ দায়ের করা হয়, ঠিক তখনই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে পুলিশের কাছ থেকে যে রিপোর্ট তারা পেয়েছেন তাতে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। এই বিএলও একসময় অত্যন্ত বেশি টাকার লোন নিয়েছেন এবং তারপর সেই লোন শোধ না করতে পেয়ে তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও ওই বিএলও পরিবারের দাবি, এই ব্যাংক ঋণের বিষয়ে কোনোদিনও তিনি পরিবারকে জানাননি। ব্যাংকে লোন ছিল, এটা পুলিশ থেকে বলেছে, জানিয়েছে যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, এবং ও নিজেও স্বীকার করেছিল, যে একটা লিখে গেছিল সেখানে স্বীকার করেছিল যে হ্যাঁ ব্যাংকে লোন ছিল, কিন্তু আগেও কোনোদিনও ফেস করেনি। কিভাবে জানবে? একটা মানুষ যদি এরকম করে যায় তাহলে কি হবে? সে যদি জানাতো তাহলে না আগে ফেস করা যেত। এবার ও যদি সামনে না আসে তাহলে সেটা কিভাবে বলি যে কিসের জন্য গেছে? তো আসতে হবে সামনে, তারপরে না বলবো যে হ্যাঁ কোন কারণের জন্য গেছে, ওই তো মুখ দিয়ে বলবে। কিন্তু কোথায় গেলেন বিএলও? এই অন্তর্ধান রহস্যের জট খুলবে একমাত্র তাকে খুঁজে পেলেই। রূপক ঘোষ, কৌশিক দত্ত ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে নিয়ে যাব নন্দীগ্রামে। তন্নিষ্ঠা, এই নন্দীগ্রাম বাম আমল থেকেই কিন্তু রাজ্য রাজনীতির হটস্পট। বিজেপি কর্মী গ্রেপ্তারে বেজায় ক্ষুব্ধ হয়েছেন শুভেন্দু অধিকারী। নিজের গড় নন্দীগ্রামে পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে উর্দিধারীকে শাসানিও দেন। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। ছুটিপড়া পুলিশ, এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভোগ। শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি। খাস তালুকে যুদ্ধংদেহী মেজাজে শুভেন্দু অধিকারী। পুলিশ অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদ। শেষমেশ উর্দিধারীকে শাসালেন। ছুটিপড়া পুলিশ, এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভোগ। কিন্তু কেন নিজের গড়ে এভাবে চটে গেলেন শুভেন্দু অধিকারী? বৃহস্পতিবার নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চলে তৃণমূলের উন্নয়নের পাঁচালীর প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিজেপির অভিযোগ, গ্রেপ্তার করতে গিয়ে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করে পুলিশ। এর বিহিত চেয়ে থানা যান বিরোধী দলনেতা। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে, কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিং করে। প্রায় 15 মিনিট ধরে চলে বাদানুবাদ। থানা ছাড়ার আগে বিরোধী দলনেতার হুঙ্কার, এর ফল ভুগতে হবে। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। তার স্ত্রীকে মারধর করেছে, তার কোলের বাচ্চাকে ফেলে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। Nobody broke into or stormed into anyone's room. Written explanation justifying the grounds of arrest. বিরোধী দলনেতার বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ তুলে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে তৃণমূল। যে ঘটনা আজকে নন্দীগ্রাম থানায় করেছেন
ভারতীয় বিএনপিসি অ্যাক্ট অনুযায়ী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, মিথ্যা কথা বলে ইডি সিবিআই করে, আবার মিথ্যা কথা বলে থানা ঘেরাও করতে এসছে। বিজেপি কর্মী গ্রেপ্তারের আঁচ সহজে থামবে না। সোমবার নন্দীগ্রাম থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ঠ মাইতির রিপোর্ট, TV9 বাংলা। কেউ কলেজে পড়ে, সঙ্গে ছোটখাটো কাজ, ব্যস্ততার মাঝে নিজেকে তৈরি করে। কেউ বেসরকারি সংস্থায় চাকরি করে, কিন্তু নতুন মডেলরা র্যাম্পে ক্যাটওয়াকে এতটুকুও ঘাবড়ান না। হবে নাই বা কেন, নিজেদের ঐতিহ্যের পাঞ্চি শাড়ির জন্য এটা যে করতেই হবে। তাদের সঙ্গে সঙ্গত দিলেন মন্ত্রীও। আদিবাসীদের শাড়ি পাঞ্চি প্রচারে অন্যরকম একটা ফ্যাশন শো বাঁকুড়ার বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মেলায় আলো ঝলমলে মঞ্চ, রেড কার্পেটে ক্যাটওয়াকে উঠে এলো আদিবাসীদের ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি। র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রীও। বালুচরী ও স্বর্ণচরী শাড়িকে বিশ্বের বাজারে তুলে ধরতে গত কয়েক বছর ধরেই বিষ্ণুপুর মেলায় আয়োজিত হয়ে আসছে ফ্যাশন শো। এবার অভিজাত বালুচরী ও স্বর্ণচরীর সেই তালিকায় ঢুকে পড়ল আদিবাসী পাঞ্চি শাড়ির নামও। পাঞ্চি শাড়িতে ক্যাটওয়াক করলেন একের পর এক মডেল। কোনোদিন ভাবিনি যে আমরা এভাবে র্যাম্প ওয়াক করব, মানে ফ্যাশন শো করব আমাদের আদিবাসী কালচার নিয়ে, আমাদের পাঞ্চি শাড়ির ঐতিহ্য নিয়ে। খুবই ভালো লাগছে যে আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। আদিবাসীদের ঐতিহ্যবাহী শাড়িগুলির অন্যতম পাঞ্চি শাড়ি। সুতি বা তসরের তৈরি শাড়ি মূলত উৎসব ও সামাজিক অনুষ্ঠানে পরেন আদিবাসী মহিলারা। এই শাড়ির বিশেষত্ব ও পরার বিশেষ কৌশল বেশ নজরকাড়া। সময়ের সঙ্গে সঙ্গে যে শাড়ি জনপ্রিয় হয়েছে অন্যদের কাছে, অনলাইনে এখন এই শাড়ি দেদার পাওয়া যায়। এবার বিশ্ববাজারে আদিবাসী এই পোশাককে আরও জনপ্রিয় করে তুলতে বিষ্ণুপুর মেলায় আয়োজিত ফ্যাশন শো। আদিবাসীদের ঐতিহ্যবাহী শাড়িতে নজর কাড়েন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। আমরা জানি বিষ্ণুপুরে বালুচরী স্বর্ণচুরি শাড়িগুলো যেমন ফেমাস, ঠিক সেইভাবেই উন্নত স্তরে আরও উঁচু জায়গায় পৌঁছে দেওয়ার জন্য পাঞ্চি শাড়িকে রিপ্রেজেন্ট করা হয়েছে। 65 জন মডেলকে দেখা যায় বিষ্ণুপুরের মঞ্চে, যাদের মধ্যে 52 জন বাঁকুড়ার। মডেল বাছাইয়ের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়েছিল আদিবাসী তরুণ তরুণীদের। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো। বছর শেষে সুন্দরবনে বাঘের দর্শন, ছবিটা একবার দেখুন। পর্যটকরা এই ছবি ক্যামেরা বন্দী করেছেন। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই বাঘ দেখতেই তো আমরা সুন্দরবনে যাই, তাই না? পর্যটকদের ঢল এবারও শীতকালে উপচে পড়ছে সুন্দরবনে, রোজই ভিড় হচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে আজকে মিলেছে বাঘের দর্শন। বাঘকে নিজের মেজাজে গর্জন করতে করতে নদীর চর দিয়ে হেঁটে দেখেন পর্যটকরা একটা দীর্ঘ সময় ধরে। সেই ছবি তারা ক্যামেরা বন্দী করেছেন, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই ছবি পর্যটকরা ক্যামেরা বন্দী করেছেন। বাঘ মামা গর্জন করতে করতে নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে অনেকটা সময় ধরে। সুন্দরবনে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা, বাঘ দেখতে যাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাচ্ছেন না। কিন্তু আজকে যারা গেছিলেন ওই এলাকায়, তারা কিন্তু বাঘের দর্শন পেয়েছেন। ছবিটা একবার দেখুন, দারুণ ছবি।